হ্যালো, 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনতে পাও আমাকে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, শুনতে পারলে ভালো। তোমরা সবাই এখনো জয়েন করে পড়ো নাই। তো যা করেছো তাতেই শুরু করি। হয়তো আর জয়েন করবা না যতদূর মনে হচ্ছে। তা আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম মনে আছে? হ্যাঁ, জি স্যার। কি করেছিলাম বলো তো একজন? সার্কিট। হ্যালো, স্যার সার্কিটের প্যাসিভ এলিমেন্ট পরে অ্যাক্টিভ এলিমেন্ট পরে মনে করেন বিভিন্ন ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ড্রপ হয় না, তো এইগুলো নিয়ে এই হলো নিয়ে তোমরা একটু পড়া করতেছো নাকি শুধু স্যার ক্লাস নিয়ে সে আসছো? পড়ালেখা কিন্তু বাড়িতে না করলে হবে না। হ্যাঁ, অনেক সময় একটু বিভিন্ন বই থেকে সহজ লাগলে সরাসরি হবে না, কিছুটা হলেও কোয়েশ্চেন টেকনিক্যাল হবে। তো সেক্ষেত্রে তোমাদের যে কোনো বই থেকেই পড়তে পারো তোমরা, এটা কোনো সমস্যা না। টপিক গুলো মিল দেখে যে কোনো বই থেকে পড়বা। আচ্ছা, আমি একটা স্লাইড শেয়ার করেছি, দেখেছো তোমরা? দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। খুবই পরিচিত কিছু টপিকস আছে এখানে, যেগুলো তোমরা সায়েন্সের স্টুডেন্ট হিসেবে লাইফের শুরুতেই করেছো। তা আমি খুব অল্প কথায় তোমাদেরকে এই বিষয়গুলো বোঝাবো। তোমরা জানো জেনেই আমি তারপরও যেহেতু সিলেবাসে আছে তোমাদেরকে একটু মনে করাই দেওয়ার জন্য যে এটা সিলেবাসে আছে, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, বা জানা থাকলে সেটা আরেকটু রিভিউ করে নিতে হবে। এনিওয়ে, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? যেটা হচ্ছে যে আমরা এর আগে কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এগুলো নিয়েও একটু আলোচনা করেছি বা এগুলোর সাথে পরিচিত হয়েছি, যেটা ইলেকট্রিক সার্কিটে আমরা যার অ্যাপ্লিকেশন আছে বা ইলেকট্রিক সার্কিটের সাথে রিলেটেড। কিন্তু এইগুলোর ভ্যালু একটা সার্কিটে কত আছে তা প্রপারলি জানার জন্য কিছু ফান্ডামেন্টাল ল লাগে। হ্যাঁ, যেমন সবকিছুর কিছু ল আছে কিন্তু। তো সেই ক্ষেত্রে সার্কিটের এই ভ্যালুগুলো বের করার রুলস বা ল সায়েন্টিস্টরা সময়ে সময়ে এগুলো দিয়েছে, এগুলো আপডেট আজও হচ্ছে। তো যেমন এর ভিতরে একটা ল হচ্ছে ওহমস ল বা কারশফস ল, এগুলো বেসিক একটা ল। এর ছাড়া আরো কিছু অ্যানালাইজ করে আস্তে আস্তে জানো। আমি আবার একটা মেসেজ তোমাদেরকে দিই। আমি জাপানে থেকেছি 3 বছর, 3.5 বছর। তো ওখানে ওদের কনসেপ্ট এটা জানা দরকার, যদিও গল্প, তবুও তোমাদের একটু জানা দরকার। জাপান কিন্তু আমাদের থেকে প্রায় 100 গুণেরও বেশি উন্নত জাতি, এবং তাদের, তার মানে এই নয় তুমি গেলে তোমাকে সব পারতে হবে, তোমাকে রোবট হতে হবে, তুমি সব জানো, এইরকম কোনো বিষয় না। না জানো শুধু ওখানে না, তুমি যে কোনো বাইরের দেশে গিয়ে তুমি কোনো স্টাডি করতে গেলে যদি তুমি না জানো, এটা একেবারেই কোনো বিষয় না। হেসেই উড়াই দিবে, বলবে ইটস ডাজন্ট ম্যাটার। বাট তুমি কিছু জানতে চাও না বা তোমার আগ্রহ নেই, কারণ এখন পৃথিবী একদম ওপেন। অল অফ দ্য সোর্স ইজ ইউর অন হ্যান্ড ইন অল দ্য টাইমস। সো আমি কোন ইনফরমেশন তোমাকে এখন যদি ভুলও দিই, এটা ধরার মতো যন্ত্র তোমার হাতে এখনই আছে, বা একজন মানুষের ভুলও হতে পারে। তো আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, তুমি, জাপানিরা যেটা ফলো করে সেটা হচ্ছে তুমি কোনো কাজ কত দ্রুত পারো তার থেকে কত অ্যাকুরেটলি পারো। খুব স্লোলি আগাও, বাট ভেরি মাস প্রিসিশন ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য সাকসেস। মানে একেবারে সূক্ষ্মতি সূক্ষ্ম হতে হবে কাজটা। একটা ফাইল ওরা 10 বার 15 বার ঘাটবে, কিন্তু তারপর ফাইলটা যখন ফাইনাল করবে তখন ওই ফাইলে কোনো ভুল আর থাকবে না। এরকম করে যে কোনো লেখাপড়ার ক্ষেত্রে ওরা খুব আস্তে আস্তে নেয়। যেন আমি যে মেসেজটা বলতে চাচ্ছি যে তোমরা যাই জানবা অল্প জানো, খুব কনসেপ্টটা একেবারে শুরু থেকে অল্প অল্প আস্তে আস্তে জানো, তাহলে দেখবা যে তোমাদের যে কনসেপ্টটা দাঁড়াবে ওটা দিয়েই তোমাদের কিন্তু বাকি জীবনে কর্মজীবনে কাজে লাগবে।
তুমি অনেক কিছু জানো, তোমাকে একটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হলো যখন তুমি কিছুই বলতে পারছো না, তখন এটা কিন্তু কখনোই প্রুফ করা যাবে না তুমি অনেক কিছু জানো। আমি কি বোঝাতে পারছি তোমাদের? এটা রেসপন্স করো জি দেখো। স্যার। হ্যাঁ, তাহলে যদি বুঝে থাকো এই ছোট ছোট বিষয়গুলো, যেমন আমি খুব আস্তে আস্তে তোমাদেরকে পড়াচ্ছি শুরু থেকেই, একেবারে কনসেপ্ট গুলো তোমরা অনেকেই জানো, কিন্তু তারপরও আমি পরিচিত করতে চাচ্ছি, এবং এগুলো বিল্ড ইন পরবর্তী চ্যাপ্টার গুলোর জন্য, এগুলো বিল্ড ইন। এগুলো তুমি না জানলে ওই পরবর্তী অ্যানালাইসিস গুলো করতে পারবো না। তাই প্রত্যেকটা জায়গায় একটু কনসিয়াসলি ওটা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে যে একসময় একেবারে সহজ হয়ে যাবে, তুমি এর ভিতরে ঢুকে যেতে পারবা। আচ্ছা, যাই হোক, আমি আলোচনায় আসি। তাহলে কারশফস ল, ওহমস ল, এই বিষয়গুলো ছিল। তাহলে আমরা শুরুতেই আসছি ওহমস ল। আচ্ছা, তোমরা একজন বলো তো ওহমস ল। আমার মনে হয় না এমন কোন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে আছে সায়েন্স ফ্যাকাল্টি ওহমস ল জানে না। তো তোমরা একজন বলো তো, যে কোনো একজন। আমি নতুনদের কাছ থেকে শুনতে চাচ্ছি, কারণ পুরনোরা নাকি এই সিলেবাস অলরেডি পড়েছে। তাই নতুন একজন, নতুনদের ভিতর থেকে। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরও কোন মেয়ে এখনো কোনো কোশ্চেনও করে না, কোনো কিছু জিজ্ঞাসা করে না। একজন মেয়ের ফার্স্ট ইয়ার থেকে তোমরা রেসপন্স করো, বলো তো ওহমস ল কি? বলো, একজন সাহস করে বলো। ইংরেজিতে না বলতে পারলে বাংলায় বলো, আমি কিন্তু স্লাইড শেয়ার করেছি, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। একজন শুধু বলো আমাকে। স্যার, ওহমস ল চলো, হচ্ছে শুনতে পাচ্ছ না আমাকে? তাপমাত্রা স্থির থাকলে বলো। কোনো নির্দিষ্ট বস্তুর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে তা ওই দুই পরিবাহীর মধ্যবর্তী বুভেদ পার্থক্যের সমানুপাতিক হবে, মানে আই সমানুপাতিক ভি। ওহমস ল। আই সমানুপাতিক ভি, না ভি সমানুপাতিক আই? তড়িৎ প্রবাহ তার বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, ইলেকট্রিসিটি আগে যায় না ভোল্টেজ আগে ড্রপ হয়? ভোল্টেজ আগে ড্রপ হয়, ভি সমানুপাতিক আই। ভোল্টেজ, তুমি যদি কারেন্ট না ফ্লো করো, ভোল্টেজ আসবে কোথা থেকে? এনিওয়ে, আমি এই তর্কে যাচ্ছি না, তোমরা ভালো করে জেনে নিও। এখন থ্যাংক ইউ, তুমি বলছো। এখন ওই কথাটাই লিখেছি যে ভোল্টেজ V across the resistance is directly proportional to the current flowing through the resistor. অর্থাৎ এটা রেজিস্টারের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট দিলে যে V সমানুপাতিক I, অর্থাৎ V ইকুয়াল টু IR। হ্যাঁ, তো এইটা নতুন করে প্রুভ করার কিছু নাই, এটা তুমি জানলে। এইটা দিয়ে আমরা কিছু ম্যাথমেটিক টুল ইউজ করব। এই জিনিসটা তোমাদের জানা থাকা লাগবে, জানলে তোমরা হচ্ছে পরবর্তীতে এটা ইউজ করে। আচ্ছা, তোমরা সমানে এখনো জয়েন করতেছো, এই জন্য আমি স্লাইডটা দেখতে পাচ্ছি না। যাই হোক, resistor of the electric denotes its ability to resistivity the flow of the electric current is the measure of an ohm, এবং এইটার মাপা হয় কি দিয়ে? ইউনিটটা কি? ইউনিট কি বলতে পারবা তোমরা? স্যার রেজিস্ট্যান্স ওহম। ওহম স্যার, রেজিস্ট্যান্স ওহম। ওহম। এই তো, এগুলো নিয়ে আর বেশিক্ষণ আলোচনা করব না। ওহমের বিপরীত কি আছে, রেজিস্ট্যান্সের বিপরীত কি আছে বলো দিনি? পরিবাহিতা, হ্যাঁ, সেটার ইংরেজি কি? কন্ডাক্টিভিটি। হ্যাঁ, কন্ডাক্টিভিটি, কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্সের বিপরীত হচ্ছে কন্ডাক্টেন্স। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, বলেছি এখন শর্ট সার্কিট, এটা ওপেন সার্কিট কি? দেখো তো, শর্ট সার্কিট ওপেন সার্কিট কি? বাড়িতে শর্ট সার্কিট হয়ে যায় অনেক সময় বলে,
এই কথার অর্থ বোঝাও তো একজন, বলে না শর্ট সার্কিট হয়ে গেছে প্রেশার, একজন বলো। স্যার স্যার দুইটা পয়েন্টের মাঝখানে কোনো তড়িৎ ইকুইপমেন্ট থাকে না। স্যার সেখানে স্যার রেজিস্ট্যান্স থাকে না সেখানে, শর্ট সার্কিট মিন্স রেজিস্ট্যান্স থাকে না। রেজিস্ট্যান্স জিরো বা জিরোই। রেজিস্ট্যান্স না থাকলে কি হয়? কারেন্ট খুব সহজে প্রবাহিত হতে পারে। ওই দুইটা বিন্দুর বিভব পার্থক্য জিরো। রেজিস্ট্যান্সের নাম বলো তো দেখি, বাড়িতে ইউজ করা হয় এরকম রেজিস্ট্যান্স নাম বলুন। স্যার কন্ডাক্ট্যান্স ক্যাপাসিটর। না মানে কেন হচ্ছে তুমি বাসা বাড়িতে এটা রেজিস্ট্যান্স উদাহরণ দাও, প্র্যাকটিক্যালি আসো। বাল্ব। রেজিস্ট্যান্স ইউজ করা টিভি, ফ্যান, বলো তো একটা বাসা বাড়িতে ইউজ করা হয়, কিভাবে রেজিস্ট্যান্স হয়? বাল্ব একটা কম্পোনেন্ট। স্যার ইলেকট্রিক ওয়্যার। ইলেকট্রিক ওয়্যারের ভিতর দিয়ে তো কারেন্ট যায়, অনেক সময় এমন হচ্ছে অনেক স্মুথ ফাইন কন্ডাক্টর যাকে বলে, গুড কন্ডাক্টর, সেক্ষেত্রে তো বাধা খুবই কম। আচ্ছা তোমরা যদি রেগুলেটরের কথা চিন্তা করো, আমি শুধু এটা বলেই বলছি না, যেমন এটা তো এজন্যই বলতেছি, এটা উদাহরণ যে এটা তুমি একেবারে প্র্যাকটিক্যালি দেখতে পাও। দেখা যায় রেগুলেটরটা ঘোরালে ফ্যানটা কম হচ্ছে স্পিডটা, আবার ওটা দিয়ে ঘোরালে স্পিডটা বাড়তেছে। এটা দেখো না তোমরা? জি স্যার। এটা দেখেছো একটা ফ্যানের রেগুলেটর ঘোরালে স্পিড কম বেশি হয় না? জি স্যার। জি তাহলে স্যার। এখানে কি কারেন্টের ফ্লোতে এই রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স কারেন্টের ফ্লো সেটা হচ্ছে কি কন্ট্রোলিং রেজিস্ট্যান্স, যে কন্ট্রোল করতে পারে এমন একটা রেজিস্ট্যান্স আছে। সেই রেজিস্ট্যান্সটা, এই যে কন্ট্রোলটা মানুষ ম্যানুয়ালি করতেছে, ঘোরাই দিচ্ছে, রেজিস্ট্যান্স বাড়াই দিচ্ছে বা রেজিস্ট্যান্স কমাই দিচ্ছে। এটা গ্যাং বলে এক ধরনের, তোমরা দেখতে পাবা এই প্র্যাকটিক্যাল করার সময় কমাই দিচ্ছে বাড়াই দিচ্ছে। তখন কি হচ্ছে, ফ্যানটা কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে বা রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। এইভাবে কি স্পিডটা কম বেশি হচ্ছে কারেন্টের ফ্লোটা। কিন্তু যখন কোনো রেজিস্ট্যান্স থাকবে না, তখন কি কারেন্ট মানে তার একটা বেগ আছে, সেই বেগে সমস্ত বাড়িতে সে চলবে। তবে বাড়িতে যেমন মেন সার্কিটের সাথে কিছু দেখবে যে ওখানে কিছু রেজিস্টার সার্কিট লাগানো হয়, যেগুলো কোনোভাবে যদি ভোল্টেজ আপ ডাউন করে, যেমন আমরা ফ্রিজে লাগাই, বিভিন্ন আল্টা আপ ডাউন করে, যেন ভোল্টেজটা যেন ওখানে যেতে না পারে, এই বাধাটা অনেক হাই ভোল্টেজটা ওখানে ঢুকতে না পারে, সেখানে আগে একটা রেজিস্ট্যান্স দেওয়া হয় যে এর বেশি ভোল্টেজ ঢুকতে দেওয়া হবে না, কনভার্টার যেটা বলে। এইভাবে অ্যাডাপ্টার বা কনভার্টার, যেগুলো আমাদের যেমন মোবাইল চার্জার গুলোতে অনেক সময় এটা রেজিস্ট্রি ঠিক করে দেওয়া থাকে, কারণ মোবাইলটা ওর থেকে বেশি ভোল্টেজ গেলে মোবাইলটা পুড়ে যেতে পারে। যেন আগে ওইদিকে যত ইনপুটে ভোল্টেজ আসে, আউটপুটে সেটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজই দিবে। যাই হোক, এটা তোমরা বুঝেছো মনে হয়, যে কারেন্টের ফ্লোকে বাধা দেয় একটা লেভেল পর্যন্ত নেই, কিন্তু যদি কোনো কারেন্টের বাধা মাঝখানে কিছু না থাকে, সেটা তখন হয়ে যায় শর্ট সার্কিট। আর কি বলা লাগবে বিষয়টা? V equal to 0, then R equal to RT থাকবে। সেখানে যেহেতু ভোল্টেজ রেজিস্ট্যান্স নাই, তাহলে ভোল্টেজ ড্রপও নাই, একদম পুরো বাড়িতে শর্ট সার্কিট হয়ে গেছে, কারেন্ট শুধু ফ্লো হয়ে চলে যাচ্ছে সমানে। হ্যাঁ, একেবারে সবকিছু পুড়ে গেছে মনে করো, কোথাও ভোল্টেজ কারেন্ট থামতেছে না, এটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাওয়া। তখন বাসা বাড়ির সব জায়গায় যেখানে আসবে সেখানে কারেন্ট, তার মানে কি কোথাও আর থামে নাই, এর যে সংযোগ লাইন ছিল সব জায়গায় সব বাধা পুড়ে গেছে। হ্যাঁ, এনিওয়ে, এবার আসো ওপেন সার্কিট। ওপেন সার্কিট কে বুঝবে বলো, একজন বুঝাও ওপেন সার্কিটটা কি। ঠিক পুরো অপোজিট ঘটনা। দেখো ওখানে উল্লেখ করে দিয়ে ওপেন সার্কিট কি। স্যার ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স ইনফিনিটি, অর্থাৎ তার মানে ওখানে কারেন্ট ফ্লো করতে পারে না। জি স্যার। জি স্যার। একটা ইনফিনিটি থাকলে সেখানে তো কারেন্ট ফ্লো করার সুযোগ নাই। যদি ওই ইনফিনিটিটাকে তুমি লিমিটের ভিতরে আনতে চাও, তাহলে তোর ইনপুট সোর্সকে বাড়াইতে হবে, সেটা আলাদা বিষয়। আচ্ছা, এই যে নিচে একটা দেখো, আমি একটা প্রবলেম দিয়েছি, ম্যাথমেটিক্যাল প্রবলেম, ছোট্ট একটা প্রবলেম লাল কালি দিয়ে।
এই ধরনের ছোট ছোট প্রবলেম থাকতে পারে বা এই রিলেটেড প্রবলেম থাকতে পারে, এগুলো ইন্ডিকেট করে আর কি। তোমরা যদি স্লাইডটা নিয়ে নিবা, এখান থেকে কিছু হিন্টস তোমরা নিবা যে এটা কেন দেওয়া হয়েছে, যদিও এটা একেবারেই ছোট একটা বিষয়, কিন্তু তার মানে এখান থেকে প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, এদের রেজিস্ট্যান্স কত হবে বের করতে বলছে, বা ভেহিকল তারা ইউজ করলে বের করতে পারবে। তাহলে এই স্লাইডে আর কে কি বোঝো নাই আমাকে একটু বলো, তারপরে আমি পরের স্লাইডে যাব। তোমরা একটু ভালো করে দেখো, কেউ যদি না বুঝে থাকো সে পড়ে আমাকে জানো, আমি একটু সময় দিলাম তোমাদের 2-3 মিনিট। তোমাদের ভিতর যে সব থেকে মনে করছো যে আমি বুঝি না, এখন যে কোনো কারণে বুঝতে নাই পারো, এখানে আবারও বলছি, না বোঝাটা কোনো লজ্জার না, না বোঝাটা বুঝে নেওয়াটা ভালো। Sir, resistance 60 ohms. বের করে ফেলছো, ভেরি গুড। এরকম 60 ohm। এরকম প্রবলেম গুলো তোমরা আরো করবা অন্যান্য বই থেকে, সব বিভিন্ন। আমি ওই যে দেখো তোমাদের যে সিলেবাসে কিছু বুকের রেফারেন্স আছে, ওই বইগুলো তোমরা কালেক্ট করে ওখান থেকে যে কোনো বই থেকে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে পরের স্লাইডে যেতে পারি কি? জি স্যার। Yes, sir. আচ্ছা, পরের স্লাইডে তাহলে আমি যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আগে স্লাইড দেখে একটু বুঝে দাও, তারপর আলোচনা করি। আমরা অনেকগুলো এলিমেন্টকে একসাথে লাগাইলে সার্কিট তৈরি করছিলাম। এই সার্কিট ইন্টারকানেকশন যেটা হয়, এগুলো একটা বেসিক কনসেপ্ট যখন ডেভেলপ করে, সেখানে একটা টপোলজি তৈরি হয়, নেটওয়ার্ক তৈরি হয়। তো এই ডিফারেন্ট নেটওয়ার্ক গুলো যেগুলো হচ্ছে, সেগুলো ইন্টারকানেকশন করার জন্য এলিমেন্ট বা ডিভাইস লাগে। যেখানে সার্কিটটা কি কাজ করে, একটা নেটওয়ার্কের একটা পার্ট বা একটা পাথ হিসাবে কাজ করে। আবার বোঝো, একটা সার্কিটটা হতে পারে পুরোটাই একটা নেটওয়ার্ক, অথবা সার্কিটটা হতে পারে একটা নেটওয়ার্কের পার্ট বা একটা পাথ, একটা ক্লোজ লুপ হতে পারে। হ্যাঁ, পাথ বলতে সেটা লুপ বোঝাচ্ছি, লুপের কথা এটা পরে আসবো। আর নোডসটা কি? নোডস ভেরি সিম্পল, যেগুলো বলা হচ্ছে দেখো ওখানে ডেফিনেশনে বলাই হচ্ছে, নোডস হচ্ছে কি হিসেবে ইউজ করা হচ্ছে, নোডসে বলা হচ্ছে নোড হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট। আচ্ছা, যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক তৈরি করে একটা সার্কিট। তো সেখানে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো থাকে, এলিমেন্ট তো এর আগে বুঝেছো, প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো থাকে, ব্রাঞ্চ রিপ্রেজেন্ট এ সিঙ্গেল এলিমেন্ট, যে কোনো একটা সিঙ্গেল এলিমেন্টকে সেটা তার একটা ব্রাঞ্চ বলা হচ্ছে। তার সাথে ভোল্টেজ সোর্স হতে পারে রেজিস্টর। কিন্তু প্রশ্ন উঠতে পারে, একের অধিক রেজিস্টর সেখানে যদি থাকে বা একের অধিক ভোল্টেজ সোর্স যদি থাকে, আমি বলছি প্রত্যেকটা এলিমেন্ট, ইচ অফ দ্য সিঙ্গেল এলিমেন্ট ইজ এ ব্রাঞ্চ। সেক্ষেত্রে সিরিজ এবং প্যারালাল কানেকশন, এই জিনিসটা তোমরা জানো কি? স্যার। দেখো, বেগুনি কালারে একটা লেখা নিচে দেওয়া আছে, এই বেগুনি কালার লেখার ভিতরে কি লেখা আছে দেখো তো। 2 or more elements are in series if they are cascade or connected sequentially and constantly carry the same current. যদি একের অধিক রেজিস্টর, একের অধিক এলিমেন্ট যদি একটা সিরিজ থাকে, একটার সিরিজ কিভাবে হয়, একটার অপর প্রান্ত আর একটার মানে শেষ প্রান্তে একটা প্রথম প্রান্ত, এইভাবে যদি লাগতে থাকে, সেগুলোকে বলা হয় সিরিজ কানেকশন। এইভাবে, এবং সেক্ষেত্রে একই কারেন্ট যদি ফ্লো করে, কনস্ট্যান্টলি দে ক্যারি দ্য সেম কারেন্ট,
আবার সেটাতে আবার বলা হচ্ছে যদি একটা শেষ প্রান্ত আর একটা শেষ প্রান্ত লাগে, প্রথম প্রান্ত লাগে, সেক্ষেত্রে একে বলা হচ্ছে প্যারালাল সার্কিট। এই কথাটি এখানে আসবে কারণে যদি বলা হচ্ছে ইচ অফ দ্য সিঙ্গেল এলিমেন্ট অ্যাজ এ ব্রাঞ্চ, তো সেক্ষেত্রে দেখো আমি এখানে একটা সার্কিট দিয়েছি, তোমরা একটা উপরের সার্কিটটা খেয়াল করো, উপরের সার্কিটটা দেখছো? জি স্যার। ব্রাঞ্চ আসলে টু টার্মিনাল একটা এলিমেন্ট, টু টার্মিনাল, তার হচ্ছে দুটো টার্মিনাল থাকবে, যেমন একটা রেজিস্ট্যান্স, যেমন মনে করো যে একটা ক্যাপাসিটর, দুটো টার্মিনাল, তাহলে ওটা একটা ব্রাঞ্চ। দি সার্কিট ফিগার 2 মানে উপরেটা দেখো, এটা কয়টা ব্রাঞ্চ, কয়টা ব্রাঞ্চ আছে বলো তো, কয়টা ব্রাঞ্চ আছে? চারটা ব্রাঞ্চ আছে। চারটা কিভাবে হলো? একটা 5 অ্যাম্পিয়ারের একটা সিরিজ আছে, দুইটা রেজিস্টর আছে প্যারালালে এবং একটা লোড আছে 2 অ্যাম্পিয়ারের। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার একটু দুইটা। আরেকটু আরেকজন বলো তো। স্যার দুইটা। দেখো কয়টা আছে? তিনটা স্যার এলিমেন্ট। না না না, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা এলিমেন্ট হলো পাঁচটা স্যার, তিনটা স্যার, পাঁচটা। পাঁচটা। দেখো একটা কারেন্ট সোর্স, একটা ভোল্টেজ সোর্স, একটা 5 ভোল্ট, একটা 2 ভোল্ট, একটা 3 ভোল্ট। আমি নোডের হিসাব আসবো পরে, আগে ব্রাঞ্চের কথা বলতেছি। পাঁচটা স্যার। পাঁচটা। এখন তুমি এইটাকে নোড ক্যালকুলেট করতে গেলে কি করবা? দেখো নোড ক্যালকুলেট করতে গেলে কি করবা? Node is the point of connection between two or more branch. দুয়ে মানে কি বলা হচ্ছে যে নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু আর মোর ব্রাঞ্চ। তার ব্রাঞ্চ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, এগুলো দুয়ের অধিক যদি হয়, মানে দুটা হয় বা তিনটা চারটা যতগুলো হয় ইনফিনিট পর্যন্ত হয়, সেগুলো কি একটা কমন কানেকশন পয়েন্ট, গুলো যে কটা কমন কানেকশন পয়েন্ট থাকবে সেগুলোকে বলা হচ্ছে তার নোড, নোড পয়েন্ট। তাহলে এগুলো তোমার লাগবে সার্কিট অ্যানালাইসিস করার ক্ষেত্রে একটু সূক্ষ্মভাবে তাকাতে হবে। একটু বলো তিনি পাশের সার্কিটে কয়টা নোড আছে? স্যার তিনটা নোড আছে। স্যার তিনটা। আচ্ছা এখানে দেখো পয়েন্ট করা আছে এ বি সি, কিভাবে তিনটা হলো এটা বোধহয় বুঝে ফেলেছো তোমরা? জি স্যার। মানে দেখো সবগুলো পয়েন্টকে তুমি যদি এক জায়গায় টেনে ধরো তাহলে কি কোনো প্রবলেম ছিল? পরেরটাই দেখো আমি ইন্ডিকেট করছি একটা গ্রিন অ্যারো দিয়ে, দেখো ওই তিনটা যে তিনটা করে বি যেটা বলা হচ্ছে, ওই তিনটাকে এক জায়গায় ধরলে তো কোনো সমস্যা নাই, তুমি সার্কিটে এক জায়গায় তো ওগুলো রাখবা, যখন সার্কিটে বোর্ডে বসাবা তোমার দেখতে এখন সার্কিটে যাতে সুন্দর দেখায় বা সার্কিটের একটা রুলস আছে সেভাবে তুমি করতেছো, কিন্তু এভাবে করলেও তো তোমার এটা ভুল নেই। তারপরে দেখো প্যারালাল সিরিজ আমি ঠিক রাখলেই হলো, নিচে যে তিনটা আছে নোড, এই তিনটা নোড দিয়ে এক জায়গায় করলেও তো কোনো সমস্যা নাই। এই তিনটা যে পয়েন্ট আছে একটা কমন পয়েন্ট করলে তো কোনো সমস্যা নাই, আছে কি? না না স্যার। স্যার, সবগুলো প্যারালালে আছে। সবগুলো একসাথে আছে, সবগুলো একটা প্যারালাল না, সবগুলো একই রকম দেখো, সবগুলো শেষ মাসে এক জায়গায় মিলিত আছে, এর মাঝে আর কোনো ব্রাঞ্চ নাই, এই জন্য এগুলো মিলে একটা, তাহলে এ একটা ব্রাঞ্চ, কিন্তু এটাকে যেটা এ পয়েন্ট বলা হচ্ছে ওই পয়েন্টটাকে সরানো যাচ্ছে না কিন্তু, কারণ ওর মাঝখানে ওটাকে ওইভাবে জড়ো করলে দেখো সার্কিটের অরিজিনাল যে বিন্যাস সেটা নষ্ট হয়ে যাবে, সেজন্য তোমাকে ওইটা ঠিক রাখা হচ্ছে। আর দেখো বিটাকে তিনটা এক জায়গায় করা হচ্ছে, সি চারটা পয়েন্ট এক জায়গায় করা হচ্ছে, এভাবে বলা হচ্ছে যে তিনটা পয়েন্ট আছে। আচ্ছা এই তিনটা পয়েন্ট আছে, তিনটা নোড আছে। আচ্ছা এ পর্যন্ত মনে হয় বোঝা গেছে। এবার আসো লুপ। আচ্ছা লুপ কি? লুপ হচ্ছে ক্লোজ পাথ ইন এ সার্কিট।
একটা সেট অফ নোড থাকবে returning to the starting node without passing through any node more than once. A loop is said to be independent if the contain the branch it is not in any other loop. তাহলে ইন্ডিপেন্ডেন্ট লুপ এটা আছে আর ডিপেন্ডেন্ট আছে আরেকটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকা, সেগুলো তোমরা পরে দেখবা। তোমরা নিচে দিতে দেখো, এখানে আমি আরেকটা একটা ফিগারে দিয়েছি। একটা লুপ হচ্ছে, লুপ বোঝাতে হলে তোমাকে ম্যাথমেটিক্যাল প্রবলেমে যেতে হবে। এখনো কারা কারা জয়েন করতেছো বুঝলাম না। ক্লাসটা খুব হ্যাম্পার হয়ে গেল, এই বাইরে এসে শব্দ হচ্ছে। অনেকে হঠাৎ করে চলে যায় তো এইভাবে, আবার নতুন করে জয়েন করে, এই সমস্যা। কারেন্ট চলে গেছে স্যার, নেটওয়ার্ক লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তোমরা চলে যাও কেন? চলে গেলে তো হবে না, চলে গেলে তো মাঝখান দিয়ে অনলাইনে ক্লাসের এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। স্যার কারেন্ট চলে গেছিল স্যার, এই জন্য স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, এখানে দেখো একটা লুপকে বলা হচ্ছে যে একটা স্টার্টিং পয়েন্ট থেকে আবার ফিরে সেই পয়েন্টে ফিরে আসবে। তাহলে তুমি একটু চিন্তা করো, একটু ভালো করে চিন্তা করো যে এরকম একটা এইভাবে যদি তুমি চিন্তা করো যে ক্লোজ পাথ এ বি সি ডি, দেখো তো এ বি সি এ চিন্তা করো তো, এ বি সি এ, তাহলে এটা একটা ক্লোজ পাথ হচ্ছে না? শুরু থেকে ঘুরে আবার সেখানে চলে এসেছে, স্টার্টিং থেকে শেষ পয়েন্টে আসছে না? এখানে 2 রেজিস্টার আছে, 2 রেজিস্টার ইন and another loop is close path B C B, ভালো করে খেয়াল করো এখানে B C B, এটা একটা স্টার্টিং থেকে শেষ নোড পর্যন্ত আসছে না? আরেকটা দেখো B C B contain 3 register and cancel another 6 loop, এত only 3 of them are independent। এখানে দেখো 6টা লুপের কথা বলা হচ্ছে। কিভাবে? স্যার সাউন্ড কম শোনা যাচ্ছে, আওয়াজটা। আবার সাউন্ড আসছে সাইড থেকে? না স্যার ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট লুপস এটা হচ্ছে আসলে ফান্ডামেন্টাল নেটওয়ার্ক থিওরামে যে টপোলজিগুলো আছে সেক্ষেত্রে ব্রাউন নোড এবং ইন্ডিপেন্ডেন্ট লুপ গুলো যদি তুমি একটা ব্রাঞ্চকে যদি বি বলো, নোডকে এন বলো, আর এল কে যদি ইন্ডিপেন্ডেন্ট লুপ বলো এল কে, সেক্ষেত্রে বি ইকুয়াল টু এল প্লাস এন মাইনাস 1, এটা একটা নেটওয়ার্ক থিওরামকে স্যাটিসফাই করে ফান্ডামেন্টাল থিওরামে। তো এটা হচ্ছে, তো এখান থেকে কিছু তোমার যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছি, এটা করলে তোমরা লুপটা বুঝবা। হ্যাঁ, আসলে এই জিনিসগুলো হাতে কলমে বোর্ডে বোঝানো দরকার। এভাবে শুধু থিওরাম দিয়ে হয় না, ম্যাথমেটিক্যালি যখন তুমি প্রবলেম সলভ করবা তখন ওই জিনিসটা বুঝবা যে আসলে এইটা লুপটা কিভাবে এটাকে লুপ কনসিডার করতেছি। তারপর আমি বললাম যেমন বিসিসিএ, দেখো বিসিসিএ না এবিসিএ, এই যে পাশের সার্কিটটা দেখো, যেটাকে রেড এর পরে যেটা করছিলাম এবিসিএ, এটাকে যে প্রথম সার্কিটটা ধরো এ বি নিচে এসে সিএ, তাহলে এটা একটা হচ্ছে, এটা একটা লুপ কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত আসছে। আর আরেকটা যেটা বলছিলাম বিসিবি, দেখো বি এখান থেকে ঘুরে সিতে গেলে এখানে হচ্ছে, যদি এখানে ভোল্টেজ সোর্স নাই কিন্তু ওটা একটা লুপ এন্ড কারেন্ট সোর্স। এইভাবে তুমি অনেকগুলো লুপ এখানে বের করতে পারবা। দেখো আরো বেশ কটা লুপ তুমি বের করতে পারবা। হ্যাঁ, সেক্ষেত্রে নিচে যদি যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো আমি নাম দিতাম এক একটা, যেমন কমন সি নিয়েছি, এখানে কমন সি নেয় দিয়ে যদি 2 ওহমের অপোজিটে কমন সি নিয়েছি, 3 ওহমের অপোজিটে আমি ডি নিতাম, তাহলে এই অথবা এই যে 2 অ্যাম্পিয়ার এখানে যদি আমি ই নিতাম, এইভাবে নিয়ে যেতে হতো, তাহলে এখানেও একটা লুপ হতোই পাশে এভাবে। কিন্তু সেই লুপগুলো ইন্ডিপেন্ডেন্ট কিনা, যাতে ওই লুপটা ভেঙে দিয়ে আমি একটা বড় লুপ করতে পারছি কিনা, একবারে নিতে পারছি কিনা, তাহলে ওই ডিপেন্ডেন্ট লুপগুলো আর থাকবে না, তখন আমাকে ইন্ডিপেন্ডেন্ট লুপ নিতে হবে।
এভাবে এখানে 3টা ইন্ডিপেন্ডেন্ট লুপের কথা বলা হচ্ছে। আচ্ছা, তো এই মোটামুটি ছিল, এরপরে আরো আলোচনায় ছিল আজকে, কিন্তু আমি আজকে আর আলোচনা করতে চাচ্ছি না, কারণ তোমরা নেটওয়ার্কের প্রবলেম এভাবে হচ্ছে না। আমি আগামী দিন নেটওয়ার্ক প্রবলেমটা দূর করে আমরা কারশফ ল আর কারশফ কারেন্ট ল আর ভোল্টেজ ল এইগুলো নিয়ে আলোচনা করবো, ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, আজকে আর হবে না। স্যার লুপ বুঝতে পারছি, বাট স্যার ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টের মধ্যে ডিফারেন্স বা এই দুইটা বুঝতে পারি না আলাদা করে। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট তুমি দেখো, যদি ওই 3টা লুপকে তুমি কনসিডার করো, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের বিষয় আসবে যে এরকম, যে একটা লুপ যদি আরেকটা লুপের ভিতরে চলে যায়, হ্যাঁ আমি এই জন্য বললাম তোমাকে প্র্যাকটিক্যালে সলিউশন করতে হবে প্রবলেমগুলো। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, এখানে আমি একটু ডেফিনেশনটা তোমাকে পড়া যাচ্ছি। এ লুপ ইজ সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট ইফ ইট কন্টেইনস এ ব্রাঞ্চ হুইচ ইজ নট ইন এনি আদার লুপ। আমার কথা কি বোঝা যায় এবার? জি স্যার। বলছি এ লুপ ইজ সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট, তখনই তাকে ইন্ডিপেন্ডেন্ট বলা হবে ইফ ইট কন্টেইনস, যদি এখানে এ ব্রাঞ্চ হুইচ ইজ নট ইন এনি আদার লুপ, যদি ওর কোনো ব্রাঞ্চ অন্য কোনো লুপের ভিতরে না থাকে। ব্রাঞ্চ মানে যে কোনো টেকনিক্যাল যদি আরেকটা লুপের ভিতরে ঢুকে না যায়, তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? জি স্যার, জি স্যার, এবার ক্লিয়ার স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আর ক্লাস নিতে পারলাম না।